প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। কোভিড-19 এর সিচুয়েশনের কারণে আমরা অনেকদিন ক্লাসে অংশগ্রহণ করতে পারি না। সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্দেশনা মোতাবেক এই অনলাইন শিক্ষাক্রম হাতে নেওয়া হয়েছে, শিক্ষা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় সরকারি পিসি কলেজ বাগেরহাটের দর্শন বিভাগের যুক্তিবিদ্যা বিষয়ের ক্লাসের আয়োজন করা হয়েছে। এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা ও সুস্বাগতম। তোমরা আশা করি সাথেই থাকবে এবং ক্লাস উপভোগ করবে। আমরা এই দর্শন বিভাগের যুক্তিবিদ্যা প্রথম পত্র তৃতীয় অধ্যায় যুক্তির উপকরণ বিষয়ে আলোচনা করব। আর এই পাঠ উপস্থাপনায় রয়েছি আমি শেখ আব্দুল গাফফার, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, সরকারি পিসি কলেজ বাগেরহাট। আমাদের এই আয়োজনে আজকে আমরা যুক্তির উপকরণ বিষয়ে আলোচনা করব। তা তোমরা যুক্তির উপকরণ বিষয়টা ইতিপূর্বে একটু হলেও জেনে থাকবে। সেখানে পদ আছে, যুক্তিবাক্য আছে, তা শব্দ আছে। তা আমরা এই বিভিন্ন উপকরণের মধ্যে আমরা আজকে পদের আলোচনায় চলে যাব। তাহলে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পদ। পদের ইংরেজি টার্ম তোমরা আগেই জানো, ছোটবেলা থেকে আমরা পদ পড়ে আসছি বা টার্ম পড়ে আসছি। তা আমরা বাংলা ব্যাকরণের পদ পড়েছি। সেখানে বাংলা ব্যাকরণের পদ বলতে বোঝানো হয়েছিল যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকেই পদ বলা যায়, অর্থাৎ বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দই এক একটি পদ। কিন্তু যুক্তিবিদ্যায় এই পদের ধারণা একটু ভিন্নতর। যুক্তিবিদ্যায় বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে পদ বলা যায় না, শুধুমাত্র উদ্দেশ্য বা বিধিরূপে যে শব্দ বা শব্দ সমষ্টি ব্যবহৃত হয় তাকে পদ বলে। এখন একটি যুক্তি বাক্যে বা একটি বাক্যে যদি 5টি শব্দ থাকে, বাংলা ব্যাকরণে ওই 5টি শব্দকেই পদ বলা হয়। কিন্তু যুক্তিবিদ্যায় ওই 5টি শব্দকে পদ বলা হবে না। যুক্তিবিদ্যায় মাত্র 2টি শব্দকে পদ বলা হবে, যেটা উদ্দেশ্যরূপে এবং বিধিরূপে ব্যবহৃত হয়ে থাকে। তা দেখা যাক আমরা আজকে এই আলোচনায় কি কি শিখব। তা আমরা শিখব হচ্ছে পদ কি, পদের ব্যুৎপত্তিগত দিক, পদের সংজ্ঞা ও অর্থ, শব্দ কি, শব্দের প্রকারভেদ এবং সকল শব্দকে পদ বলা যায় কিনা। তা আমরা আজকে এই পদের মধ্যে এই ক্ষুদ্র ক্ষুদ্র টপিকস নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে এই আলোচনায় অংশগ্রহণ করবে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস করে আমাকে জানাবে, আমি এখানে উত্তর দেওয়ার চেষ্টা করব, পরবর্তীতে উত্তর দেওয়ার ব্যবস্থা করব। দেখা যাক তাহলে আমরা পদ কিভাবে আসলো এবং কেন দরকার। যুক্তিবিদ্যা তোমাদের কাছে নতুন একটা বিষয়। এই বিষয়টিতে বাংলা ব্যাকরণে যেমন পদ আলোচনা করা হয়, বাক্য আলোচনা করা হয়, এখানেও পদ আলোচনা করা হয়, যুক্তিবাক্য আলোচনা করা হয়। তা আমরা সবাই জানি যুক্তিবিদ্যা অনুমান সংক্রান্ত বিদ্যা। অনুমান সংক্রান্ত এই অনুমান এর ভাষায় প্রকাশিত রূপ হলো যুক্তি। অর্থাৎ তাই বলা হয়েছে যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হচ্ছে অনুমান বা যুক্তি। একটি যুক্তি গঠিত হয়
একাধিক যুক্তি বাক্যের সমন্বয়। আর এই যুক্তি বাক্যের মৌলিক উপাদান হলো পদ। কাজেই যুক্তিবিদ্যায় পদের আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অপরিহার্য। তা আমরা এখানে শুরুতে একটু দেখে নিলাম যে পদের আলোচনা কেন গুরুত্বপূর্ণ যুক্তিবিদ্যায়। তা আমরা জানি যে যুক্তিবিদ্যা যুক্তি বা অনুমান নিয়ে আলোচনা করে, আর এই যুক্তি গঠিত হয় দুই বা ততোধিক যুক্তি বাক্যের সমন্বয়ে। অর্থাৎ একটা যুক্তি বাক্য দিয়ে যুক্তি গঠিত হয় না, একটি যুক্তি গঠিত হতে গেলে দুই বা ততোধিক যুক্তি বাক্যের সমন্বয় প্রয়োজন হয়। যেমন সব মানুষ হয় দেবতা, অ্যারিস্টটল হয় মানুষ, অতএব অ্যারিস্টটল হয় দেবতা। এটা একটা যুক্তি। এখানে তিনটি বাক্য প্রয়োজন হয়েছে। এই বাক্যের মধ্যে আবার প্রত্যেকটা বাক্যে উদ্দেশ্য বা বিধেয় রয়েছে। এই উদ্দেশ্য বিধেয় হলো পদ। তাই বলা হয় যে যুক্তিবিদ্যা হলো যুক্তি বা অনুমান সংক্রান্ত বিদ্যা, আর একটি যুক্তি গঠিত হয় দুই বা ততোধিক যুক্তি বাক্যের সমন্বয়ে, আর এই যুক্তি বাক্যের মূল উপাদান হলো পদ। তাই যুক্তিবিদ্যায় পদের আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা এখন দেখে নেই যে পদ কি, সাধারণভাবে কিভাবে পদকে সংজ্ঞায়িত করা যায় বা পদকে বোঝানো যায়। সাধারণভাবে বলা যায় একটি যুক্তি বাক্যে উদ্দেশ্য বা বিধেয়রূপে যে শব্দ বা শব্দ সমষ্টি ব্যবহৃত হয় তাকে পদ বলে। অর্থাৎ সহজ কথায় যা উদ্দেশ্য হতে পারে, যা বিধেয় হতে পারে, যে শব্দ বা শব্দ সমষ্টি উদ্দেশ্য হতে পারে বা বিধেয় হতে পারে তাকে পদ বলে। আর যে শব্দ বা শব্দ সমষ্টি উদ্দেশ্য বা বিধেয় কোনোভাবেই হতে পারে না, অর্থাৎ যা উদ্দেশ্য হতে পারে না, যা বিধেয় হতে পারে না, তাকে কোনোভাবেই পদ বলা যায় না। এক কথায় পদ কি, যদি কখনো জ্ঞানমূলক প্রশ্নে আসে পদ কি, তা বলবে যে শব্দ বা শব্দ সমষ্টি উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হয় তাকে পদ বলে। আমরা এই পদ কি সাধারণ অর্থে আমরা বুঝতে পেরেছি। এখন আমরা দেখে নিব যে পদ আসলে কিভাবে উৎপন্ন হলো, এই পদ কিভাবে আসলো, পদের উৎপত্তিগত দিক বা ব্যুৎপত্তিগত দিক, অরিজিন অফ টার্ম। আমরা এটা কিন্তু ভালো করে শিখতে হবে এই অংশটুকু, কারণ এখানে অনেক প্রশ্নের উত্তরের মধ্যে রয়েছে। পদের ইংরেজি প্রতিশব্দ টার্ম, TERM, যা ল্যাটিন ভাষার টার্মিনাস শব্দ থেকে এসেছে, TERMINUS, টার্মিনাস। তা টার্ম শব্দটি ল্যাটিন শব্দ টার্মিনাস থেকে এসেছে, যার অর্থ সীমা বা প্রান্ত। আমরা এখানেই দেখে নেই এই টার্মিনাস শব্দের অর্থ সীমা বা প্রান্ত। অর্থাৎ তোমরা দেখো যে ওই যে লঞ্চ টার্মিনাল, বাস টার্মিনাল, ট্রেন টার্মিনাল বলি আমরা, কারণ ওখানে ওই প্রান্তে, যে প্রান্তে এসে লঞ্চ, বাস, ট্রেন থামে তাকে টার্মিনাল বলে। এই টার্মিনাস শব্দের অর্থ হলো প্রান্ত। সেই টার্মিনাস থেকে টার্মিনাল যেমন এসেছে, টার্মিনাস থেকে টার্ম শব্দটা এসেছে। তাই বলা যায় একটি যুক্তি বাক্যের দুই প্রান্তে ব্যবহৃত বা ব্যবহারযোগ্য শব্দ বা শব্দ সমষ্টি হলো পদ। অর্থাৎ একটা যুক্তি বাক্যের দুই প্রান্তে যে শব্দ বা শব্দ সমষ্টি ব্যবহৃত হয় তাকে পদ বলে। আমি শুরুতেই সংজ্ঞায় যাওয়ার আগে একটা উদাহরণ দিয়ে বুঝি। যেমন মধু হয় মিষ্টি, এখানে দুই প্রান্তে ব্যবহৃত হয়েছে কোন কোন পদ? শুরুতে ছিল মধু আর শেষে ছিল মিষ্টি, মাঝখানে ছিল হয়। তাহলে পদ কোন দুটো হবে? শুরুর মধু হবে আর শেষের মিষ্টি, এই শব্দ দুটি পদ হবে। এই হয়টি পদ নয়, কারণ হয় হলো সংযোজক, কারণ হয় কোনো প্রান্তে ব্যবহৃত হয়নি, উৎপত্তিগত দিক থেকে বলা যায়। তাহলে আমরা সহজে বলতে পারি একটি যুক্তি বাক্যের দুই প্রান্তে যে শব্দ বা শব্দ সমষ্টি ব্যবহৃত হয় তাকে পদ বলে।
এটা ক্লিয়ার করার জন্য বলা হয়েছে পদ একটি যুক্তি বাক্যের দুই প্রান্তে অবস্থান করে বা ব্যবহৃত হয় বলে সম্ভবত এর এমন নামকরণ করা হয়েছে, অর্থাৎ সীমা বা প্রান্ত। যেমন মধু হয় মিষ্টি, দেখো খেয়াল করো, এই মধুকে বোল্ড করা হয়েছে, আন্ডারলাইন করা হয়েছে, মিষ্টিকে বোল্ড করা হয়েছে, আন্ডারলাইন করা হয়েছে, কারণ এর গুরুত্ব আছে। এই মধু শুরুতে ব্যবহৃত হয়েছে আর মিষ্টি শেষে ব্যবহৃত হয়েছে। এই মধু শুরুতে বা প্রান্তে ব্যবহৃত হয়েছে, মিষ্টি ওই প্রান্তে শুরুর প্রান্তে মধু ব্যবহৃত হয়েছে, শেষ প্রান্তে মিষ্টি ব্যবহৃত হয়েছে। তাই দুই প্রান্তে ব্যবহৃত হয়েছে বলে এই মধু আর মিষ্টি হলো পদ। কিন্তু এই হয়টি পদ হবে না, হয় পদ হবে না, কারণ হয় কোনো প্রান্তে ব্যবহৃত হয়নি। তাহলে এই মধুকে বলে হচ্ছে উদ্দেশ্য পদ আর মিষ্টিকে বলে হচ্ছে বিধেয় পদ, কারণ মধু উদ্দেশ্যের উপর ব্যবহৃত হয়েছে আর মিষ্টি বিধেয়ের উপর ব্যবহৃত হয়েছে। কিন্তু হয় উদ্দেশ্য বিধেয়ের উপর ব্যবহৃত হয়নি, তাই একে পদ বলা যায় না। এখানে উদাহরণে একটু বিশ্লেষণ দেওয়া আছে। এই উদাহরণে মধু ও মিষ্টি শব্দদ্বয় একটি যুক্তি বাক্যের দুই প্রান্তে ব্যবহৃত হয়েছে বলে তারা উভয় পদ। আশা করি ব্যুৎপত্তিগত দিক থেকে পদের অর্থ তোমরা বুঝতে পেরেছ। পদের সংজ্ঞা দিতে যে যুক্তিবিদরা দুই দিক থেকে পদের সংজ্ঞা দিয়েছেন, in narrow sense and in broad sense বা wider sense। পদের সেদিক থেকে পদ দুটি অর্থে ব্যবহৃত হয়, সংকীর্ণ অর্থে, একটা হচ্ছে ব্যাপক অর্থে। সংকীর্ণ মানে ছোট অর্থে, একেবারে যেটুকু না বললে নয়। ব্যাপক অর্থ হচ্ছে বৃহত্তর অর্থে, যে কাদের কাদের পদ বলা যায় এবং পদ হওয়ার যোগ্যতা রয়েছে। তো আমরা সেই বিষয়গুলো দেখব। তো পদের সংজ্ঞায় যুক্তিবিদদের মধ্যে মতবিরোধ লক্ষ্য করা যায়। কেউ কেউ পদকে ব্যাপক অর্থে, আবার কেউ কেউ পদকে সংকীর্ণ অর্থে গ্রহণ করেছে। ব্যাপক অর্থে পদ যে শব্দ বা শব্দ সমষ্টি একটি যুক্তি বাক্যে উদ্দেশ্য বা বিধিরূপে হয় বা হতে পারে। এখানে খেয়াল করো, দুটি শব্দ ব্যবহৃত হয়েছে, হয়, হতে পারে। হয় মানে সাধারণত হয়ে থাকে, আর হয়েছে অলরেডি ইউজড, আর হতে পারে মানে মেবি ইউজ, মেবি ইউজড অর্থাৎ মে ইউজ, হতে পারে। উইল বি ভবিষ্যতের কথা বলেছে, সম্ভাবনার কথা বলেছে। যোগ্যতা আছে, ক্যাপাবল অফ স্ট্যান্ডিং অ্যাজ দ্য সাবজেক্ট অর প্রেডিকেট, যা হতে পারে। তাহলে উদ্দেশ্য বা বিধিরূপে ব্যবহৃত হয় বা হতে পারে, তাকে ব্যাপক অর্থে পদ বলে। তাহলে এখানে দুটো শব্দ মাথায় রাখতেই হবে। ব্যাপক অর্থে বলতে গেলে হয় বা হতে পারে। তাহলে যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তি বাক্যে উদ্দেশ্য বা বিধিরূপে ব্যবহৃত হয় বা হতে পারে, তাকে ব্যাপক অর্থে পদ বলে। যেমন মানুষ, প্রাণী, বই, কলম। এখন দেখো, এই যেমন দেখতে চেয়ে তোমরা শুধু কতগুলো শব্দ দেখছো, এখানে কিন্তু কোনো যুক্তি বাক্য দেখছো না। তাহলে পদ উদ্দেশ্য বিধিরূপে ব্যবহৃত হলো কই? কিন্তু ব্যাপক অর্থে এই মানুষ, প্রাণী, বই, কলম এরা পদ। এরা যুক্তি বাক্যে ব্যবহৃত হলেও পদ, ব্যবহৃত না হলেও পদ। কারণ এই মানুষ, প্রাণী, বই, কলম যে কোনো সময়, যে কোনো মুহূর্তে একটি যুক্তি বাক্যে উদ্দেশ্য বিধিরূপে ব্যবহৃত হতে পারে বা হওয়ার যোগ্যতা রয়েছে। তাই এরা ব্যাপক অর্থে পদ। সংকীর্ণ অর্থে পদ যখন কোনো শব্দ বা শব্দ সমষ্টি একটি যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধিরূপে ব্যবহৃত হয়, তখন তাকে পদ বলে। এখন খেয়াল করো, এখানে দুটি কথা ছিল, হয় বা হতে পারে, আর এখানে শুধু হয়। সংজ্ঞায় একই। এটা সাধারণত পড়ে হঠাৎ করে তোমাদের এই পার্থক্যটা চোখে নাও পড়তে পারে। এই কারণে তোমাদের আমি স্পষ্ট করে দিচ্ছি যে এখানে হয় বা হতে পারে, এই হতে পারে কথাটার জন্য এটা ব্যাপক অর্থে পদ, কিন্তু এখানে কিন্তু হতে পারে কথাটা নেই, শুধু হয়, অর্থাৎ যা অলরেডি ইউজড, the word which is used as the subject or predicate। সরি, যখন কোনো শব্দ বা শব্দ সমষ্টি একটি যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধিরূপে ব্যবহৃত হয়, তখন তাকে পদ বলে।
সংকীর্ণ অর্থে পদ বলে। সরি, উদ্দেশ্য বা বিধি রূপে ব্যবহৃত না হলে তাকে পদ বলা যায় না। তাহলে দেখো, এই মানুষ, প্রাণী, বই, কলম এগুলো ব্যাপক অর্থে পদ হলেও সংকীর্ণ অর্থে পদ নয়, কারণ তারা কোনো যুক্তিবাক্যে এখনো ব্যবহৃত হয় নাই। তাহলে সংকীর্ণ অর্থে পদ কি? যখন কোনো শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিধিরূপে ব্যবহৃত হয় বা হয়েছে তাকেই শুধু পদ বলে। তার বাইরে যা ব্যবহৃত হওয়ার যোগ্যতা আছে তাকে সংকীর্ণ অর্থে পদ বলা যাবে না। যেমন মধু হয় মিষ্টি, সেই আগের উদাহরণটা আবার টেনে নিয়ে আসছি। এই মধু কি যুক্তিবাক্যে ব্যবহৃত হয়েছে? মিষ্টি যুক্তিবাক্যে ব্যবহৃত হয়েছে? হ্যাঁ, দেখো, এটা একটা যুক্তিবাক্য, কারণ উদ্দেশ্য, সংযোগ, বিধেয় রয়েছে। এই উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হয়েছে বলে এদের সংকীর্ণ অর্থে পদ বলে। এবার আমরা পদের প্রামাণ্য সংজ্ঞা দেখব। বিভিন্ন যুক্তিবিদ পদ সম্পর্কে বিভিন্ন মতামত দিয়েছেন, বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। তা আমরা প্রথমে যে সংজ্ঞাটা দেখব তা হচ্ছে যুক্তিবিদ মেলনের সংজ্ঞা। একটি পদ হলো একটি শব্দ বা কতগুলো শব্দের সমষ্টি যা একটি যৌক্তিক বাক্যের একটি উপাদান গঠনে সক্ষম। আমরা এই উপাদান কথাটা শুরুতে ব্যবহার করেছিলাম, মনে আছে কিনা, যে যুক্তির উপাদান, এটা একটা কথা। আর একটা কথা হচ্ছে একটি যুক্তি বাক্যের মূল উপাদান হলো পদ, অর্থাৎ পদ না থাকলে যুক্তি বাক্য গঠিত হয় না, মৌলিক উপাদান। তাই পদের আলোচনা যুক্তিবিদ্যায় খুব গুরুত্বপূর্ণ। তা মেলন এখানে বলেছে একটি পদ হলো একটি শব্দ বা কতগুলো শব্দ সমষ্টি। একটি শব্দ হতে পারে, আবার শব্দের সমষ্টিও হতে পারে, যা একটি যৌক্তিক বাক্যের উপাদান গঠনে সক্ষম। উপাদান মানে একটা যৌক্তিক বাক্যের দুটো উপাদান থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়। উদ্দেশ্য একটি উপাদান, বিধেয় একটি উপাদান। তাহলে একটা উপাদান গঠন করতে পারলেই তা পদ হবে। একথা কে বলেছে? মেলন, যুক্তির মেলন বলেন। তাহলে একটি পদ হলো একটি শব্দ বা কতগুলো শব্দের সমষ্টি যা একটি যৌক্তিক বাক্যের একটি উপাদান গঠনে সক্ষম। এবার আমরা যুক্তিবিদ শাস্ত্রীর মতে দেখব, একটি যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে যা কিছু চিন্তা করা যায় তাকে পদ বলে। অর্থাৎ যা কিছু উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হয় তাকে পদ বলে। শাস্ত্রী খুব সহজেই বলেছেন, যা কিছু চিন্তা করা যায়, যা কিছু ব্যবহার করা যায়। একটি যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে যা কিছু ব্যবহার করা যায় তাকেই পদ বলে সংজ্ঞায়িত করা যায়। পি কে রায় বলেন, পদ হলো একটি যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয়। তো ভারতীয় দার্শনিক যুক্তিবিদ পি কে রায় বলেন, পদ হলো একটি যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয়। অর্থাৎ একটি বাক্যে যা যুক্তি বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় অথবা যা কিছু বলা হয় তাই হলো পদ। জোসেফের সংজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ। জোসেফ ব্যাপক অর্থেই সংজ্ঞায়িত করেছেন। উই মে ডিফাইন এ টার্ম, আমরা সংজ্ঞায়িত করতে পারি একটা পদকে অ্যাজ এ ওয়ার্ড অর কম্বিনেশন অফ ওয়ার্ডস, একটা শব্দ বা শব্দ সমষ্টি, ক্যাপাবল অফ স্ট্যান্ডিং, ব্যবহৃত হওয়ার যোগ্য, অ্যাজ দ্য সাবজেক্ট অর প্রেডিকেট অফ এ প্রপোজিশন। তো প্রপোজিশন মানে যুক্তি বাক্য, তোমরা অলরেডি শিখেছ। তাহলে সহজে বলা যায় যে শব্দ বা শব্দ সমষ্টি একটা যুক্তি বাক্যে উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হয় বা হওয়ার যোগ্যতা রাখে তাকে পদ বলে। Word or words or combination of words মানে শব্দ সমষ্টি। Word or combination of words capable of standing as the subject or predicate of a proposition. আমরা এটা মুখস্থ করে ফেলব। We may define a term as a word or combination of words capable of standing as the subject or predicate of a proposition. তো যে শব্দ বা শব্দ সমষ্টি এই যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হওয়ার যোগ্যতা রাখে সেই শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলে। এখন আমরা দেখব সকল শব্দকে পদ বলা যায় কিনা। তা আমরা আলোচনা ঢোকার আগে আমরা একটু দেখি যে আমরা মধু হয় মিষ্টি, এখানে কি সকল শব্দকে পদ বলেছিলাম? নিশ্চয়ই তোমাদের
মনে আছে যে ওখানে শুধু মধু এবং মিষ্টিকে পদ বলেছিলাম, হয়কে আমরা পদ বলিনি। তাহলে কি বাক্যের সব শব্দকে পদ বলা যায়? না। কেন পদ বলা যায় না? কারণ সব শব্দ তার উদ্দেশ্য বা বিধিরূপে ব্যবহৃত হতে পারে না। তাহলে কাকে পদ বলা যায়? যে শব্দ বা শব্দ সমষ্টি উদ্দেশ্য বা বিধিরূপে ব্যবহৃত হয় শুধু তাকেই পদ বলা যায়। যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধি হিসেবে ব্যবহৃত হয় বা ব্যবহারের যোগ্য সেই শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলে। তবে প্রতিটি শব্দকে পদ বলা যায় না, কারণ সব শব্দই একটি যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধিরূপে ব্যবহৃত হতে পারে না। আর এই জন্যই অসংখ্য শব্দসমূহের মধ্যে কোন শব্দগুলো পদ এবং কোন শব্দগুলো পদ নয় তা বোঝার জন্য যুক্তিবিদ্যার শব্দকে 3 ভাগে ভাগ করেছেন। তাহলে আমাদের এই আলোচনা থেকে আমরা বুঝে নিই যে সব শব্দকে পদ বলা যায় না, শুধু সেই সব শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলা যায় শুধু উদ্দেশ্য বা বিধিরূপে ব্যবহৃত হয়। আর যেসব শব্দ উদ্দেশ্য বা বিধিরূপে ব্যবহৃত হয় না তাকে কখনো পদ বলা যায় না। তাই দেখে নিই যে তাহলে এখানে কথা বলা আছে যে যুক্তিবিদ্যা শব্দকে 3 ভাগে ভাগ করেছেন। তা হচ্ছে পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ ও পদ নিরপেক্ষ শব্দ বা পদ অযোগ্য শব্দ। এখন এই পদযোগ্য শব্দ হলো পদ, এই সহপদযোগ্য শব্দ পদ নিরপেক্ষ শব্দ পদ নয়। এখানে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে কোন শব্দকে পদ বলা যায়? 3টেই যদি থাকে তাহলে কোনটা উত্তর হবে? পদযোগ্য শব্দকে পদ বলা যায়, অন্য শব্দগুলোকে পদ বলা যায় না। উল্লেখিত 3 প্রকার শব্দের মধ্যে পদযোগ্য শব্দই কেবলমাত্র যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিধিরূপে ব্যবহৃত হতে পারে, অন্য শব্দগুলো যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিধিরূপে ব্যবহৃত হতে পারে না। কাজেই বলা যায় সব পদই শব্দ, কিন্তু সব শব্দই পদ নয়। অর্থাৎ তোমরা জানো একটা বাক্যে যে কয়টি শব্দ ব্যবহৃত হয় তারা সবই শব্দ। যেমন মধু হয় মিষ্টি, এখানে মধু একটা শব্দ, হয় একটা শব্দ, মিষ্টি হয় একটা শব্দ, কিন্তু এই 3টেই কি পদ? না, শুধুমাত্র যারা উদ্দেশ্য বা বিধিরূপে ব্যবহৃত হয়েছে তাদের পদ বলা। অর্থাৎ মধু আর মিষ্টি হয় পদ নয়। তাহলে কি বলা আছে? সব শব্দকে পদ বলা যায় না, কিন্তু সব পদকেই শব্দ বলা যায়। আশা করি তোমরা এই ক্লাসের আদ্যপান্ত বুঝতে পেরেছ, এবং যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই ইনবক্স করে জানাবে। আমি তোমাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব, আর পরবর্তী ক্লাসগুলোতে অংশগ্রহণ করবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে কোভিড-19 থেকে নিজেদের নিরাপদ রাখার জন্য অনুরোধ জানিয়ে এবং নিয়মিত হাত ধোয়া ও ঘরে থাকার অনুরোধ জানিয়ে আমি আজ শেষ করছি। সকলকে ধন্যবাদ। গুড বাই।